চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফ্যাশন ডিজাইনার অ্যাডলফ খান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে সম্প্রতি কি কি কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? সম্প্রতি আমার তো আসলে অনেকগুলো সেক্টর জানি, তো আমার ডিজাইন, আমার কোরিওগ্রাফি, ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অনেকগুলো পার্ট। তো এর আগে গেল সব ঈদের কাজগুলো, ব্র্যান্ডের ক্যাম্পেইন শ্যুটগুলো চললো, ঈদের শোগুলো চললো, ফ্যাশন শো, র্যাম্প শোগুলো চললো, ঈদের কিছু সিনেমার কাজ ছিল, কিছু আপকামিং কাজ নিয়ে আমি খুব ব্যস্ত, এবং বেশ কিছু ফিল্মের ডিজাইন নিয়ে আছি। সামনে বেশ কিছু শ্যুট আসছে, আমার বড় বড় প্রজেক্ট আসছে। আরেকটা হলো এই বছর আমি মোস্ট প্রবাবলি দেশের বাইরে একটা শো করতে যাচ্ছি। আচ্ছা, ভেরি নাইস। যেহেতু ঈদ চলে গেল, ঈদের আমেজ মোটামুটি শেষই হয়ে গেছে বলা চলে, কিন্তু ঈদকে ঘিরে তো একটা আয়োজন ছিল ওই ড্রেস আপের উপর, ডিজাইনের উপরে। ভিন্নতা কি ছিল এবার ঈদে? ভিন্নতা আসলে যেটা ছিল যে আমরা তো আসলে খুব পার্শ্ববর্তী দেশগুলোর দ্বারা খুব ইনফ্লুয়েন্সড। হ্যাঁ, আমরা যাই পড়তে চাই না কেন, আমরা বাঙালি ডিজাইনাররা বা স্টাইলিস্টরা যেটাই আমাদেরকে দিতে চাক না কেন, আমরা একটু হিন্দি সিরিয়াল, পাকিস্তানি সিরিয়াল, বলিউড মুভি, হলিউড মুভি এগুলাতে একটু খুব বেশি বায়াসড। তো ওইটা থেকে বেরিয়ে আনতে গিয়ে ওই ফ্যাশন বা নতুন একটা ফ্যাশন দেয়া বা একটা স্টেটমেন্ট ক্রিয়েট করা, এটা একটু টাফ হয়ে যায়। কারণ আমাদের এখানে সবাই হলো ওটা পড়ছে, আচ্ছা আমি ওইটা পরবো, মানে অমুক একটা লেহেঙ্গা পরছে, আমি ওইটা পরবো। মানে এটা সামার হোক, উইন্টার হোক, কিংবা আমার স্কিন টেক্সচারের সাথে যাক বা না যাক, বা আমার ওয়েটের সাথে যাক বা না যাক, ও একটা কি বলে ওই জন্য এক এক নাম থাকে না, মানে ছবির নামে নাম আর কি। তো সেই কাতান বা সেই ড্রেস বা সেই লেহেঙ্গা মানে আমাকেও সেটা পরতে হবে আর কি। আচ্ছা, আপনার কোরিওগ্রাফারে দেখা যায় একটু ভিন্নতা থাকে, এই ভিন্নতা আপনি কিভাবে তৈরি করেন এবং আপনি কি মাথায় রেখে ডিজাইন করেন? বা আমি আসলে বরাবরই ডিফারেন্ট ট্র্যাকে বা ডিফারেন্ট ওয়েতে হাঁটতে পছন্দ করি। সেটা যখন আমি ক্যামেরার সামনে থাকি সেক্ষেত্রেও তাই, আমি যখন ক্যামেরার পেছনে থাকি তখনও তাই। আমি একটা শ্যুটের আগে নিজেই রেডি করে ফেলি বা নিজে একটা রিসার্চ করি যে আমি এই শ্যুটে, এই ব্র্যান্ডের শ্যুটটাতে বা এই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে নিয়ে আমি কাজ করতে গেলে আসলে আমি কি করব, আমার সেট কেমন হবে, আমার কালার কেমন হবে, আমার টোটাল ভিজুয়ালাইজেশনটা এত বেশি স্টাডি করি এবং কোনো কিছু আমার কেউ করেছে ওটা আমার করতে ভালো লাগে না। আমার একটু নতুন কিছু একটা করার খুব টেন্ডেন্সি ছোটোবেলা থেকে। তো তাকে কিভাবে, মনে করো আমি যদি তোমাকে পাই, তোমাকে এই যে প্রতিদিন সবাই দেখছে বা একটা টিভি সেটের সামনে বসছো বা আদার্স যে প্রোগ্রাম করছো, যা করছো না কেন, আমি চেষ্টা করব তোমাকে কিভাবে কেউ দেখেনি, আমি সবার আগে সেটাকে নিয়ে স্টাডি করব, সেটা রিসার্চ করব, সেটাকে নিয়ে অনেক বেশি আমি ওটাকে নিয়ে আমার এত চমৎকার জিনিস ইমপ্লিমেন্ট করব যেটা তোমার কাছে মনে হবে যে তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে একটা নতুন তোমাকে তুমি ডিসকভার করবে। সো আমি প্রত্যেকটা শ্যুটে, প্রত্যেকটা কাজে, ইভেন আমি যদি একটা ছোট ছোট ভিডিওর কন্টেন্ট করি বা প্রমোশনাল ভিডিও করি, এখন অনেক প্রোডাক্টের বা পেজের এখন আমি প্রমোট করি, হ্যাঁ, তো সেক্ষেত্রেও দেখা যায় যে, বা টিকটক যদি বলো, তো সব কিছুতেই দেখা যায় আমি কন্টেন্টটাকে এমন বেশি একটা গাঁথুনি বা সুন্দর একটা স্ক্রিপ্টের মধ্যে নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে তোমার কন্টেন্ট বা তোমার কাজ বা তোমার ধারাটা যদি একটু ডিফারেন্ট না হয়, তোমারটা যদি একটু আলাদা কোনো বৈশিষ্ট্য ক্রিয়েট করতে না পারে, তোমাকে যদি আলাদা একটা মাত্রায় নিতে না পারে, তাহলে তোমার জিনিস কেন মানুষ দেখবে? তাহলে তোমাকে অবশ্যই ডিফারেন্ট কিছু ক্রিয়েট করতে হবে, ডিফারেন্ট একটা জিনিসকে তোমার ভাবতে হবে এবং মনে রাখতে হবে সেটা যেন অবশ্যই শালীন হয়, সেটা যেন অবশ্যই সামাজিক হয়, যেটা আসলে সমাজে কোনো বাজেভাবে প্রভাব পড়বে না, প্রত্যেকে খুব অ্যাপ্রিসিয়েট করবে। এবং আমার সবচেয়ে বড় মেইন টার্গেট থাকে যেন মানুষের মন ভালো হয়। আপনি বলছিলেন টিকটকের কথা, আপনি যখন লাস্ট টাইম এসেছিলেন আমরা জেনেছিলাম আপনার টিকটকের ফলোয়ার কত। এখন আপনার টিকটকের ফলোয়ার কত? এখন বোধহয় 60 লাখ বোধহয়। 60 লাখ, বাবা। আমরা দেখেছি আপনি বিভিন্ন নায়িকাদের সাথেও কাজ করেছেন এবং রীতিমতো আপনি সেটিতে সমালোচিতও হয়েছেন, আলোচিতও হয়েছেন, এবং বিভিন্ন নায়িকার পেছনে আপনাকে দেখা গিয়েছে। আপনি যদি বলি নাম উল্লেখ করে, বুবলির পেছনে আপনি একটা সময় ছিলেন, দাঁড়িয়েছিলেন, এবং সেই ভিডিওটা কিন্তু একটা সময় ভাইরাল হয়েছিল। তো এই যে বিষয়গুলো এবং বিভিন্ন, আচ্ছা, এই বিষয়টা কিন্তু আমি এর আগের প্রোগ্রামটাতে বোধহয়
জি জি ক্লিয়ার করেছিলাম। আমরা সেটাতে আসছি যে এই যে বিষয়গুলো একটা তো থাকে, এটা একটা মজারও বিষয় থাকে যে আপনি ওখানে গিয়েছেন একটা প্রোগ্রামে, বাট হয়ে গেল সেটা ভাইরাল পরবর্তীতে, এবং সেই সাথে আপনি বিভিন্ন বড় সিনিয়র আর্টিস্টদের সাথেও কাজ করেছেন। অভিজ্ঞতা কেমন এবং এখানে আপনি কতটা উপভোগ করেন আপনার কাজকে? আমি একটা এখন যে প্রোগ্রামগুলোতে যাই, ওরা অ্যাডলফ খান হিসেবেই তারা আমাকে নির্বাচিত করে, বা আমাকে দিয়ে ফিতা কাটায় বলো, যে বা কেক কাটা, ফিতা কাটা, দোকান উন্মোচন বা লঞ্চিং, গ্র্যান্ড ওপেনিং সেরেমনিগুলোর যেগুলো চিফ গেস্ট বলে আর কি। আমি কখনোই আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো নায়িকার বা কারো ভায়া হয়ে যে তার সাথে ডিজাইনার হিসেবে যাওয়া, সেভাবে কখনো কোনোটাতেই যাইনি। প্রত্যেকটা যে কয়টা অ্যাটেন্ড করেছি এ পর্যন্ত দু ডজন বা তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, তো সবগুলোতেই অ্যাডলফ খান হিসেবেই আমি অ্যাটেন্ড করেছি এবং সম্মানের সাথে এবং প্রশংসা কুড়িয়েছি, এবং আমাকে নিয়ে তারা বেশ ব্যবসায়িকভাবে লাভবানও হয়েছে। তো সেই প্রোগ্রামে যখন প্রেস কনফারেন্স হয়, সেই নায়িকাদেরকে যখন তাদের সামনের যে সাংবাদিক বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা যখন তাদের পার্সোনাল বিষয় নিয়ে প্রশ্ন করে, তো সেই জায়গা থেকে তো আসলে আটকা পড়ে যেতে হয়। হ্যাঁ, সেটাকে যদি কেউ বলে পেছনে অমুকের পেছনে তমুকের পেছনে, বিষয়টা এরকম না। বিষয়টা দুজনই চিফ গেস্ট ছিলাম, তো একসাথে থাকাতে প্রশ্নগুলো করাতে ওই জায়গাটার মধ্যে আমি একবারে আটকা পড়ে গিয়ে নেগেটিভ ভাবে ভাইরাল হয়ে যাওয়া। পরবর্তীতে যখন আপনি শুনতে পেরেছেন কেমন লেগেছে বিষয়টা? আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছে, এটা অনেকেই জিজ্ঞেস করেছে। ক্লিয়ার করতে হয় আসলে, আর কাউকে যখন ধৈর্য হারা হয়ে গেলে আর ক্লিয়ার করি না, এটা নিয়ে কি কথা বলবো, এরকম টাইপের একটা ব্যাপার। আর আমার অ্যাক্টিভিটিস যারা ফেসবুকে দেখে তারা দেখতেছেই যে আমি আসলে কি নিয়ে ব্যস্ত। আচ্ছা, এখন কতগুলো ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন? ব্র্যান্ড বলতে চাই, যদি কোরিওগ্রাফার হিসেবে বলো তাহলে আমি অনেকগুলো রিনাউন্ড ফ্যাশন ব্র্যান্ডের সাথে যুক্ত, যাদের প্রমোশনাল শ্যুটগুলো আমি করাই। নিজস্ব যদি বলো, নিজের যে দুটো ব্র্যান্ড আছে, অটোগ্রাফ অ্যান্ড রয়্যাল রেওয়াজ, সেটাতেও আমি আমার ব্র্যান্ডের দিকে খুব বেশি সচেতন এবং বছর জুড়েই কাজ করি। এবং যদি প্রমোশনাল বলো, যে ব্র্যান্ড প্রমোশন, সেই জায়গাতেও আমি বেশ কিছু প্রায় 20-30টা ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে গেছি অলরেডি, বিভিন্ন রকমের। আচ্ছা, তো ব্র্যান্ডের সাথে আসলে বলতে গেলে অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমি কানেক্টেড এখন। আচ্ছা, মুভিতেও কাজ করেছেন, মুভিতে কাজ করার অভিজ্ঞতা কেমন? মুভিতে কাজ করেছি, মুভিতে ডিজাইনার হিসেবে কাজ করেছি, মুভিতে অভিনয় করেছিলাম একটা, কিন্তু সেটা আজও রিলিজ পাইনি। খুব দুঃখ লাগে আমার এখনও, যেটা কবে মুক্তি পাবে আমি জানি না। তবে আমি আজকে এখানে আজকে জানাচ্ছি, একজন দেশের খুবই গুণী নির্মাতা, এখন নামটা নাই বলি, হ্যাঁ, উনি আমাকে রিসেন্টলি তার একটা ছবির জন্য আমাকে আবার অফার করেছেন। আমারও চরিত্রটা পছন্দ হয়েছে, তো আশা করি আবার একটা ছবিতে অভিনয় করা হবে। আমরা কি ডিফারেন্ট কোন লুকে দেখতে পারবো? একদম ডিফারেন্ট। আচ্ছা, আপনার সোলো এক্সিবিশন আছে অনেক, আপনি করেছেন কাজ, এটি সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। এক্সিবিশন খুব পছন্দের একটা কাজ, কারণ এই জায়গাটায় হয় কি যে খুব স্বাধীনতা থাকে, নিজের কাজটাকে নিজের মতো করে, কেউ এখানে কথা বলার কেউ নেই, নাক গলানোর কেউ নেই। নিজের কাজটাকে আমি কি চাচ্ছি, এটা ডিজাইন কেমন হবে, এটা কোরিওগ্রাফি কেমন হবে, এটার পিকচারাইজেশন কেমন হবে, ভিডিওগ্রাফিটা কেমন হবে, সিনেমাটোগ্রাফি কেমন হবে, এটা ভিজুয়ালাইজটা ফাইনালি গিয়ে রেজাল্ট গিয়ে কী দাঁড়াবে। তো এই জিনিসটাতে আমার যদি পুরোটা স্বাধীনতা থাকে, সেই জিনিসগুলো, সেই কাজগুলোকে একত্র করে আমি মানুষকে দেখাতে খুব পছন্দ করি। দ্যাটস ওয়াই আমার এক্সিবিশনের ব্যাপারটা খুব পছন্দ। আচ্ছা, 2007 সাল থেকে আপনি মডেলিং ক্যারিয়ার শুরু করেছেন, এখন 2024 সালে, জি অবশ্যই 2024 সালে এসে কি মনে হচ্ছে, প্রাপ্তি এবং অপ্রাপ্তির জায়গাটা কতটুকু? আসলে কি জানো, যে আমরা না, মানে কখন কোনটা যে আমাদের সাথে প্রাপ্তির খাতায় যোগ হয় আমরা টের পাই না। জীবনের প্রতিটা মুহূর্তে চলার পথে কিছু না কিছু যোগ হতে থাকে, সাফল্যের পালক। হ্যাঁ, তবুও আমরা করি কি, আফসোস করি যে আমরা এটা পেলাম না, সেটা পেলাম না। অপ্রাপ্তির আফসোস বা আকুতিটা আমাদের একটু বেশি। তবে আমি আমার টোটাল এই ছোট এই জার্নিতে অ্যাডলফ খান হতে যতটুকু না আশা করেছি তার চেয়ে বেশি পেয়েছি। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি চিন্তা করো যে একজন ডিজাইনার এবং কোরিওগ্রাফারকে মানে কেউ তারকা খ্যাতি দিবে বা তারকার মতো করে ট্রিট করবে। আমি ক্যামেরার পেছনে মানুষ হবার পরেও ক্যামেরার সামনের মানুষের মতো করে আমি ফ্লেভারটা পাই, টোটাল দর্শকের আনুকূল্যটা পাই। তো সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ছোট বড় অনেক কিছুই তো যোগ হয়েছে, তবে আমার অপ্রাপ্তির ঝুলিটাও বেশ বড়। মানে আমার অনেক কিছু এখনও করা হয়নি। তো আমি সুস্থ থেকে
নিত্য অবধি কাজ করতে চাই এবং সেই অপ্রাপ্তিগুলোকে একটু 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 করে হলেও আমি সেগুলো পূরণ করতে চাই আর কি। জি, অবশ্যই আমরা সেই প্রত্যাশাই করছি যাতে আপনি সেই আশাগুলো পূরণ করতে পারেন। এখন তো সামার চলছে, বেশ গরম পড়েছে, ডিজাইনের ক্ষেত্রে, ফ্যাশনের ক্ষেত্রে কি কি ধরনের ড্রেস বা ট্রেন্ড এখন চলছে? ট্রেন্ডে এখনও চলছে সব হচ্ছে হলো কটন। এখন কটনের কুর্তা পরছে, কটনের শর্ট ফতুয়া পরছে, কটনের শর্ট কাফতান পরছে মেয়েরা, একটু লুজ ফিটিং সব পরছে, টাইট ড্রেস পরছে না। ইভেন প্যান্টের ব্যাপারেও তাই এসছে, এখন ন্যারো জিন্সগুলো কেউ পরে না, এখন একটু দেখবা যে ওভার সাইজ প্যান্টগুলো ছেলেরা মেয়েরা খুব স্বাচ্ছন্দ্যে পরছে, সিম্পল চপ্পলের সাথে ঢোলা বা কি বলে একেবারে ওভার সাইজ, হ্যাঁ, এগুলো পড়ছে। আর হচ্ছে শার্টের ক্ষেত্রেও ফেব্রিকের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে সফট কালার, সফট ফেব্রিক্স, কমফোর্টেবল যেগুলো সেগুলোকে প্রায়োরিটি দিচ্ছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে হলো এই গরমে সবারই হচ্ছিল স্কিনে অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে মেকআপের ক্ষেত্রেও সবাইকে প্রচুর সতর্ক হতে হবে। অনেকেই না বুঝে বিভিন্ন অন্য সময় মেকআপটাকে এখনো অ্যাপ্লাই করছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে বুঝে নিতে হবে যে আসলে এই ওয়েদারে, এই সামারে আমার আসলে মেকআপের প্যাটার্নটা বা আমার আসলে এখন কি অ্যাপ্লাই করতে হবে। এবং আমার ত্বক এবং চুল ভালো রাখতে হলে, আমার শরীর সুস্থ রাখতে হলে আমাকে প্রচুর পানি খেতে হবে, প্রচুর ফ্রুটস অ্যান্ড জুস খেতে হবে। নিজেকে সুস্থ রাখতে যা যা প্রয়োজন, নিজের শরীরের চাহিদা অনুযায়ী ঘুম প্রয়োজন, খাবার প্রয়োজন, পানীয় প্রয়োজন, ঠান্ডা জায়গায় থাকা প্রয়োজন, ঠান্ডা জিনিস প্রয়োজন, যেই যেই ব্যাপারগুলো প্রয়োজন সেগুলোর সাথে মিলিয়ে যারা আসলে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে, তারপর হচ্ছিল ফ্যাশনটাকে অ্যাড করে ফেললে তখন একটা মানুষের জন্য সে যা পড়বে যা করবে সে সুস্থ থেকে সুন্দর আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু সুন্দর কথা শুনতে পারলাম, ইনফরমেশন পেলাম, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আমার তো সবসময় চায়ের চুবুকে আসতে ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। চায়ের চুবুকে পুরো টিমকে, মানে এটিএন বাংলার সংশ্লিষ্ট সকলকেই আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালোবাসা আমার দর্শকদের প্রতি, ভালোবাসা আমার পরিবার, প্রিয়জন, প্রত্যেককেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সামারে নিজের প্রতি যত্ন রাখবেন, নিজেকে অনেক বেশি সময় দেবেন, নিজের ভালো ভালো জিনিসগুলোর চর্চা করবেন, খারাপ জিনিস, ভুল জিনিস, প্রবলেমেটিক জিনিস থেকে দূরে থাকবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।